নীরব নিস্তব্ধ অথচ বিষে ভরা এক গ্রাম, যেখানে ন্যায় বিচার শব্দটা যেন কেবল কাগজে লেখা থাকে আর জাতি মানুষের নিয়তি নির্ধারণ করে। সেই গ্রামের 3টি কিশোরী মেয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে 2 জনের ধর্ষিতা মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু তৃতীয়জন কোথায়? আর এসব কোন নরপিশাচের কাজ? সদ্য যোগদান করা একজন আইপিএস অফিসার যখন এই কেসের তদন্ত শুরু করে, তখন ধাপে ধাপে এমন এক ভয়ঙ্কর পর্দা খুলতে থাকে যেখানে নেতা এবং আইনের রক্ষকেরাই অন্যায়ের ছত্রছায়ায় লিপ্ত। এই গল্প শুধু একটি তদন্ত নয়, এই গল্প ভারতের বাস্তবতার বর্বর চেহারার এক প্রতিচ্ছবি। এটা শুধু একটি সিনেমাই নয়, এটা একটা ধাক্কা যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি ভারতের সত্য ঘটনার উপর হিন্দি ভাষায় নির্মিত গা শিউরে ওঠা থ্রিলার মুভি আর্টিকেল 15-এর কথা। ভারতের উত্তরপ্রদেশের লালগাঁও গ্রাম। মুষলধারে বৃষ্টি পড়ছে। গ্রামের কিছু লোকজন গানের আসর বসিয়েছে। অন্যদিকে হলুদ রঙের একটি চলন্ত বাসের মধ্যে 3টি কিশোরী মেয়েকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। এখান থেকে সিন শিফট হয়। আমাদের আয়ান রঞ্জন নামে এক আইপিএস অফিসারকে দেখানো হয়। আয়ানের সবে চাকরি হয়েছে আর এখন পোস্টিং পড়ছে লালগাঁওয়ে। এই জন্য আয়ান সেখানে যোগদান করতে যাচ্ছে। আয়ানের ড্রাইভারের নাম চন্দরভান আর গানম্যান হিসেবে আছে নিহাল সিং। চলতে চলতে গ্রামের মধ্যে একটি দোকান দেখে আয়ান একটি পানির বোতল কিনতে বলছিল, কিন্তু চন্দরভান বলে ওঠে, স্যার তারা নিচু জাতের, তাদের হাতের পানি খাওয়া তো দূরে থাক, তাদের ছায়া পাড়ানোও নিষেধ। কিন্তু আয়ান এসবে বিশ্বাস করে না। তাই আয়ান নিহালকে টাকা দিয়ে পানির বোতল কিনতে পাঠায়। সাথে তার ওয়াইফ আদিত্যকে মেসেজ করে এই বিষয়গুলো জানিয়ে দেয়। আদিত্য মূলত একজন মানবাধিকার কর্মী, সে দিল্লিতেই থাকে। এরপর নিহালরা আয়ানকে সোজা তার বাংলোতে নিয়ে গেলে সিআই ব্রহ্মদত্ত সিং আয়ানকে রিসিভ করে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এই যে মেয়েটিকে দেখছেন, নিহালের ছোট বোন গৌরা। গৌরাকে আয়ানের রান্নার কাজে রাখা হচ্ছে। আর ইনি হচ্ছেন আনসু নাহারিয়া, শহরের সম্মানিত একজন কন্ট্রাক্টর। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ভালো, তাই সব কিছু তাদেরই হাতে। সিন চলে যায় রাতে। আয়ানের যোগদান উপলক্ষে সাবেক এসপি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে আয়ানের কথায় আমরা এটাও জানতে পারি, আয়ান যখন দিল্লিতে পোস্টেড ছিল, একদিন হোম সেক্রেটারির সাথে তর্কে জড়ানোর অপরাধে পানিশমেন্ট হিসেবে লালগাঁওতে পোস্টিং দেওয়া হয়েছে। এরপর আয়ান ঘুরে ঘুরে অফিস দেখছিল। তখনই সতীন্দ্র নামে তার এক ক্লাসমেটকে দেখতে পায়। সতীন্দ্র এখানেই পলিউশন কন্ট্রোল বোর্ডে চাকরি করে। সতীন্দ্র আয়ানকে দেখে চিনতেও পারে, তবে সে এখন নেশাগ্রস্ত, এই জন্য কথা না বলে চলে যায়। এর মধ্যে গ্রামের কিছু লোক জাটাবের সাথে কথা বলছিল। জাটাবো তাদের বলছিল, 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে, তোমরা চলে যাও। তবে আয়ানও বিষয়টা লক্ষ্য করে। আর এসপি চলে যাওয়ার পর ব্রহ্মদত্তর কাছে জানতে চায় যে এরা কারা। ব্রহ্মদত্ত বলে, স্যার এরা পশুর চামড়া তুলে ট্যানারিতে বিক্রি করে, পাশের গ্রামই থাকে। ওরা বলছে গ্রাম থেকে 3 জন মেয়ে নিখোঁজ। আয়ান জানতে চায়, রিপোর্ট লিখেছেন? ব্রহ্মদত্ত বলে, স্যার তদন্ত চলছে। জাটাবা বলে, স্যার ওদের মাঝে মধ্যে এমনটা হয়, ছেলেমেয়েরা কোথাও চলে যায়, 4-5 দিন পর আবার ফিরে আসে। এদিকে সতীন্দ্র মাতাল অবস্থায় বাইক নিয়ে পড়ে যাচ্ছিল। এটা দেখে আয়ান নিজে বাইক চালিয়ে সতীন্দ্রকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর এখানে সতীন্দ্র স্ত্রী অর্চনার সাথেও তার পরিচয় হয়। সিন চলে যায় পরদিন সকালে। সকাল হতে গ্রাম থেকে একটু দূরে একটি গাছের ডালে 2টি মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরা ওই মেয়ের 2 জন যারা 3 দিন যাবৎ নিখোঁজ ছিল। ব্রহ্মদত্ত আয়ানকে বলে, এই 2 মেয়ে কাজিন ছিল। গ্রামবাসী বলছে ওদের মধ্যে সমকামী সম্পর্ক ছিল, তাই ওদের বাবারাই ওদেরকে মেরে ফেলেছে। আয়ান জানতে চায় তারা কি স্টেটমেন্ট দিয়েছে, আর অন্য মেয়েটি কোথায়। ব্রহ্মদত্ত জানায় স্টেটমেন্ট দিয়ে দিবে, তবে 3য় মেয়ের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। এরপর বডিগুলোকে পোস্টমর্টম করতে পাঠানো হয়। আয়ানও যাওয়ার সময় আদিতিকে জানায় যে মাত্র 15 বছরের মেয়েগুলো, এখনও একটি মেয়ে মিসিং। তবে আদিতি আয়ানের এই থিওরি মানতে চাচ্ছে না। আদিতির কথা রেপও তো হতে পারে। আয়ান বলে সেটা এখনই ডিসাইড করা যাচ্ছে না, অনার কিলিংও তো হতে পারে। এরপর আয়ান সোজা অফিসে চলে যায়। এ হচ্ছে অ্যানালিস্ট মায়ান। আয়ান জাটাবের কাছে জানতে চায় এফআইআর কেন লিখেননি। জাটাব বলে, স্যার ওরা মাঝে মধ্যে এমন মিথ্যা কেস নিয়ে আসে, তাই গুরুত্ব দেয়া হয়নি। তবে আয়ান এখনই 3য় মেয়েটির মিসিং এফআইআর লিখতে বলে। অন্যদিকে ওই 2 মেয়ের বডি পোস্টমর্টমের জন্য গভর্নমেন্ট হসপিটালে নেওয়া হয়েছে। ব্রহ্মদত্ত একজন কনস্টেবলকে কল করে ডক্টর আদেশের সাথে কথা বলিয়ে দিতে বলছিল, কিন্তু কনস্টেবল জানায় ডক্টর আদেশের ম্যালেরিয়া হয়েছে, তাই তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর মালতী পোস্টমর্টম করবে। আবার এক সাংবাদিক এসে বসে আছে। এই জন্য ব্রহ্মদত্ত আয়ানকে যেমনটা বলেছিল, ওই সাংবাদিককেও অনার কিলিং দেখিয়ে নিউজ করতে বলে। এমনকি আয়ান যখন চলে যাচ্ছিল তখন আয়ানকেও জানায়, স্যার কাল নাগাদ
সকল পত্রিকায় নিউজ এসে যাবে। আয়নের কথা পোস্টমর্টম রিপোর্টে কি হলো? ব্রহ্মদত্ত বলে, স্যার নতুন আর কি আসবে সেটা তো আমরা জানি। তারপর আয়ন বলে, দ্রুত পোস্টমর্টম রিপোর্ট আনার ব্যবস্থা করুন আর তৃতীয় মেয়েকে খুঁজতে লোক লাগিয়ে দিন। এদিকে গতরাত থেকে সতীন্দ্র ফোন ধরছে না, তাই আয়ন নিহালকে সতীন্দ্রর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে জানাতে বলে। এরপর আয়ন বাংলোতে ফিরে দেখে ওই 3 মেয়ের পরিবার তার বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। আয়ন তাদের সাথে কথা বলে। ওই 2 মেয়ের বাবারা জানায় তাদের মেয়েদেরকে খুন করা হয়েছে আর এখন তাদেরকেই খুনের দায়ে ফাঁসানো হচ্ছে। এই মেয়েটার নাম হচ্ছে গৌরা। যে তৃতীয় মেয়েটা এখনও মিসিং সে গৌরার ছোট বোন পূজা। কথার মধ্যে আয়ন লক্ষ্য করে একজন হাতে পানি খাচ্ছে। আয়ন কনস্টেবল কাছে জানতে চায় ঘরে কি কোনো গ্লাস নেই। কনস্টেবল জানায়, স্যার ওরা আপনার সামনে গ্লাসে পানি খাবে না। ওই মেয়ে দুটোর বাবা কাঁদতে কাঁদতে বলছিল, স্যার আমাদের মেয়েদের সারা রাত রেখে যদি ছেড়েও দিত কোনো আফসোস ছিল না। মেয়েদেরকে মেরে গাছে ঝুলিয়ে দিল। থানা থেকে কেউ যদি আমাদের কথা শুনতো আজ হয়তো আমাদের মেয়েরা জীবিত থাকতো। আয়ন বলে, ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টটা আসতে দিন, তারপর আমি ব্যবস্থা নিব। তখনই গৌরা বলে ওঠে, আনসুর নাহারিয়া পূজাকে থাপ্পড় মেরেছিল, এই জন্য ব্রহ্মদত্ত কমপ্লেনটি নেয়নি। ওরা রাস্তা তৈরির কাজ করত, দিনে 25 টাকা মজুরি পেত, কিন্তু ওরা 25 টাকার জায়গায় 3 টাকা বাড়িয়ে 28 টাকা দাবি করেছিল। আর 3 টাকা বেশি দাবি করায় অংশু পূজাকে থাপ্পড় মেরেছিল। এই জন্য মেয়েগুলো সেখানের কাজ ছেড়ে দিয়ে 28 টাকা দিনমজুরিতে চামড়া ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল। এরপর আয়ন ভিতরে চলে আসে। তবে আয়ন লক্ষ্য করে জাটাবার মাইন্ড তখনও গৌরার সাথে কথা বলছে। এই জন্য আয়ন জাটাবার মাইন্ডকে ডেকেও জানতে চায় ওরা কি বলছে। মাইন্ড জানায় গৌরা তার সাথে পড়াশোনা করত। জাটাবো বলে, আমার বাবা ওই স্কুলের টিচার ছিল, সেখান থেকে আমরা ওকে জানি। আয়নের কথা তারপরও কমপ্লেনটি রেজিস্টার করেননি। জাটাব জানায় ব্রহ্মদত্ত নিষেধ করায় সে কমপ্লেন রেজিস্টার করতে পারেনি। আয়নের কথা তখন যাই হোক না কেন, এখন তো রেজিস্টার করা হয়েছে। যত দ্রুত সম্ভব পূজা নামে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। গৌরার সাথে কথা বলে সব তথ্য নিন। যে চামড়া ফ্যাক্টরিতে কাজ করত সেখানে সুপারভাইজারের সাথে কথা বলুন। কোথায় যেত, কার সাথে দেখা করত, 12 তারিখ কোথায় ছিল, সব তথ্য দিন। এমনকি অনসু নাহারিয়া 12 তারিখ এবং 13 তারিখে কোথায় ছিল, কি করেছিল, সব তথ্য আমাকে দিতে হবে। অবশ্য এইসব শুনে জাটাব আয়নকে বলছিল, স্যার এদের জন্য এত কিছু করেও কোনো লাভ নেই, এদের কিছু যাবে আসবে না, এদের বাচ্চারা এমনই করে। আর এটা শুনে আয়ন উত্তেজিত হয়ে যায়। আয়নের কথা, এরা কারা? এরা কি অন্য গ্রহ থেকে এসেছে? এরা তো মানুষ। এরপর নিহাল সিং সতীন্দ্রর বাড়িতে গিয়ে সতীন্দ্রর ওয়াইফ অর্চনার সাথে আয়নের কথা বলিয়ে দেয়। আর অর্চনা জানায় আয়ন 12টার সময় সতীন্দ্রকে ড্রপ করে গিয়েছিল। এরপর ভোর 4টায় কারোর কল পেয়ে বাইক নিয়ে বের হয়ে যায়। এরপর থেকে তার ফোনও বন্ধ, বাড়িতেও আসেনি। অন্যদিকে ব্রহ্মদত্ত হসপিটালে গিয়ে ডক্টর মালতীর সাথে দেখা করে। মালতীর পোস্টমর্টম করা হয়ে গেছে, প্রভিশনাল রিপোর্ট তৈরি করছে। মালতী জানায় গ্যাংরেপ হয়েছে। কমপক্ষে 2 থেকে 3 দিন পালাক্রমে তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এরপর জীবিত অবস্থাতেই রশিতে ঝুলিয়ে মেরেছে। ব্রহ্মদত্ত জানতে চায়, ডক্টর আদেশের সাথে কথা হয়েছে আপনার? মালতী বলে, হ্যাঁ হয়েছে, কিন্তু সে যেমনটা বলছে আমি সেটা করতে পারবো না। ব্রহ্মদত্ত দেখছিল মালতী তার কথা শুনছে না। এই জন্য ব্রহ্মদত্ত ডক্টর আদেশকে কল করে দ্রুত এখানে এসে তার কথা মতো রিপোর্ট তৈরি করতে বলে। মালতী বুঝতে পারছে তারা রিপোর্ট চেঞ্জ করবে। এরপর ব্রহ্মদত্ত বের হওয়ার সময় ওই 2 মেয়ের বাবাকে দেখতে পায়। ব্রহ্মদত্ত তাদের বলে, তোমাদেরকে বলেছিলাম গায়েব হয়ে যাও, 4 মাসের মধ্যে কেস ক্লোজ হয়ে যাবে, সব কিছু ঠান্ডা হলে আবার চলে আসতে, কিন্তু তোমরা আমার সাথে চালাকি করলে। বলে ব্রহ্মদত্ত চলে যায়। অন্যদিকে জাটাবার মায়ান আয়নের বাংলো থেকে ফিরছিল। ঠিক তখনই ধানক্ষেতের ভিতর থেকে মুখোশ পরিহিত কয়েকজন লোক তাদের গাড়িতে আগুন দিয়ে দেয়। আর এরপরই দেখা যায় নোখাই নামে একজন তার দলবল নিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। আর এরা মূলত ওই 2 মেয়ের খুনের বিচারের দাবিতেই এই কাজটি করেছে। অন্যদিকে আয়ন ঘরে বসে থানার পেন্ডিং কেসগুলো দেখছিল। তখন আয়ন চন্দ্রভানের কাছে জানতে চায়, আমাদের ডিপার্টমেন্টে অনসু নাহারিয়ার বন্ধু কে আছে? চন্দ্রভান জানান তার বাবা একজন পলিটিশিয়ান ছিল, কাউন্সিলরের বন্ধু, আর আপনার আগের এসপি স্যারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। চন্দ্রভানের কথায় আয়ন এটাও বুঝতে পারে বর্তমানে ব্রহ্মদত্তর সাথে খুব ভালো সম্পর্ক। তবে জাটাবের সাথে তেমনটা না, কারণ চন্দ্রভানের কথা, জাটাব যদি ভালো কাজ করতে না পারে অন্তত খারাপ কাজ করবে না। আর এখানে আমরা আয়নের বিষয়ে জানতে পারি আয়ন বিদেশে পড়াশোনা করেছে, সেখানেই সেটেল হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার বাবার জোরাজুরিতে তাকে এখানে এসে সরকারি চাকরিতে যোগদান করতে হয়েছে। তবে আয়ন অন্যায়ের সাথে কখনোই আপোষ করবে না। সিন চলে যায় পরবর্তী দিন। ওই 2 মেয়ের পোস্টমর্টম শেষে তাদের পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই ওই 2 মেয়ের বাবা মেয়েদের লাশ নিয়ে নদীর পাড়ে গিয়ে সৎকার করছিল। তবে সেটা শেষ হওয়ার আগেই
পুলিশ ওই 2 মেয়ের বাবাকে গ্রেপ্তার করে। অন্যদিকে গতরাতে পুলিশের জিপে আগুন দেওয়ার ঘটনায় সকাল হতে ইনকোয়ারি শুরু হয়েছে। যারা তার স্টেটমেন্টে বলছে গতরাতে কারা তাদের জিপে আগুন দিয়েছিল তারা অন্ধকারে দেখতে পায়নি। আবার খবর পাওয়া মাত্র আয়ানও এসেছে। আয়ান এসে জাটাবের স্টেটমেন্ট দেখেই বুঝতে পারছে জাটাব মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে। এই জন্য আয়ান জাটাবকে বিভিন্ন কথা বলছিল। পাশেই ব্রহ্মদত্ত ছিল, আর ব্রহ্মদত্ত বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসছিল। তবে ব্রহ্মদত্ত আসার আগেই জাটাব সত্যিটা বলে দেয় যে ওরা নিষাদের লোক ছিল। সাথে এটাও বলে ওরা ভীমসংঘর মেম্বার। গ্রামবাসীর থেকে মিথ্যা স্টেটমেন্ট নিয়ে গ্রামবাসীকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য ওরা আমাদের জিপে আগুন দিয়েছে। আয়ানও জানে তাদের মধ্যেই কেউ একজন চক্রান্তের সাথে জড়িত। এই জন্য আয়ান জাটাবের কাছে জানতে চায় তুমি কোন সাইডে আছো বলো। জাটাবের কথা স্যার, আপনি যেই সাইডে বলবেন আমি সেই সাইডেই যাব। এর মধ্যে ব্রহ্মদত্ত এসে বলে স্যার ওরা নিষাদের লোক ছিল, নিজেকে দলিতদের রবিনহুড মনে করে। 1 বছর আগে ন্যাশনাল সিকিউরিটি কেসে জেলে গিয়েছিল, এখন বেলে বাইরে আছে, তবে আপাতত আন্ডারগ্রাউন্ড। এরপর ব্রহ্মদত্ত আয়ানকে ওই 2 মেয়ের কেস ফাইল দিয়ে বলে স্যার এবার কেসটি ক্লোজ করে ফেলি। ওই 2 মেয়ের বাবার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আবার 4 জন গ্রামবাসী স্টেটমেন্ট দিয়েছে মেয়েগুলোর বাবারা তাদেরকে মারধর করত। তবে আয়ান জানতে চায় পোস্টমর্টম রিপোর্ট কোথায়। ব্রহ্মদত্ত বলে স্যার বডি তো জ্বালিয়ে দিয়েছে, রিপোর্ট বিকেলের মধ্যে এসে পড়বে, আমি আপনার কাছে পাঠিয়ে দিব, আপনি সাইন করে দিন, কেস ক্লোজ হয়ে যাবে। আয়ান জানতে চায় আনসু নাহারিয়াকে। ব্রহ্মদত্ত বলে স্যার গতকাল তো দেখা হলো, আপনার বাথরুম রিপেয়ার করে দিয়েছিল সেই আনসু নাহারিয়া। আয়ান বলে অংশুকে আমার অফিসে ডাকো, আমি কথা বলবো। কিন্তু ব্রহ্মদত্ত বলে স্যার বাদ দিন না, কেন এসব ঝামেলায় পড়ছেন। এর মধ্যে অংশুর নাম এলে রামলাল নিহারিয়ার নামও চলে আসবে, পুরো সরকার তার পকেটে। তাই আপনার কাছে হাত জোর করে বলছি ঝামেলা বাড়াবেন না। কিন্তু আয়ান স্পষ্ট করে বলে দেয় পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমি এই রিপোর্টে সাইন করছি না। তবে ব্রহ্মদত্ত এই ফাইলটি সিগনেচার করার জন্য আয়ানকে যথাসম্ভব অনুরোধ করে, কিন্তু আয়ান সিগনেচার না করে চলে যায়। আর এই জন্য ব্রহ্মদত্ত জারাবকে দায়ী করছে। ব্রহ্মদত্তর কথা তুই কেন নিষাদের কথা বলতে গেলি। সাথে ব্রহ্মদত্ত জারাবকে এটা বলে দেয় সে তো অফিসার, বদলি হবে চলে যাবে, কিন্তু তোকে আর আমাকে এখানে চাকরি করতে হবে। জাটাবও বলে সারা জীবন তো আপনার কথা মতোই চলেছি, সে জিজ্ঞেস করলে আমি কিভাবে না বলে থাকতে পারি। এদিকে গ্রামের যে 4 জন পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে আয়ান ওই 4 জনকে ভেরিফাই করতে যায়, কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসীর সাথে কথা বলে জানতে পারে ওই 4 জনকে গতকাল থেকে গ্রামে দেখা যাচ্ছে না। তার মানে এখানে ব্রহ্মদত্ত চাল আছে। আয়ান নিষাদের কথাও জানতে চায়, কিন্তু কেউ কোনো জবাব না দেয় আয়ান চলে যাচ্ছিল। তখনই গৌরা তার পথ আটকে জানায় নিষাদের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গত বছর নিষাদকে জেলে পাঠানোতে তাদের বিয়েটা হয়নি। আয়ান বলে আমরা পূজাকে খুঁজতে শুরু করেছি, কিন্তু গৌরার কথা কিভাবে খুঁজবেন, পুলিশের কাছে তো ওর একটা ফটোও নেই। এই জন্য গৌরা আয়ানকে পূজার একটি ফটো দিয়ে দেয়। এরপর আয়ান অফিসে ফিরে দেখে ম্যানহল থেকে ময়লা পানি বের হচ্ছে। মায়ান জানায় কাল ঠিক করতে আসবে। আবার সতীন্দ্রর ওয়াইফও এসেছে। সতীন্দ্রর ওয়াইফ জানায় ও এভাবে কখনো যায় না। আবার কাজের জন্য আনসু নিহারিয়ার বাড়িতেও যাতায়াত ছিল। আয়ান তখন মায়ানকে সতীন্দ্রর কল রেকর্ড বের করতে বলে এবং দেখতে বলে ভোর 4টায় কে কল করেছিল। এদিকে মন্দিরে ঢোকার অপরাধে নিচু জাতে 3 জনকে বেঁধে মারধর করা হয়। আর এই খবর পেয়ে আয়ান হসপিটালে এসেছে। তবে এসেই আয়ান মালতীর সাথে দেখা করে। পোস্টমর্টমের বিষয়ে জানতে চাইলে মালতী বলে ডক্টর আদেশ রিপোর্ট দিবেন। আয়ান জানতে চায় ছিল, মালতী বলে গ্যাং, তাও কয়েকদিন ধরে। আয়ান তখন মালতীকে সাহস দিয়ে বলে আমি আপনার সাথে আছি, প্রভিশনাল রিপোর্ট বানিয়ে আমাকে দিন, আর ডিএনএ স্যাম্পল আপনার কাছে রাখুন, পরবর্তীতে টেস্ট করাতে হবে। আবার ব্রহ্মদত্ত হসপিটালে ছিল। আয়ানকে দেখে সেও বুঝতে পারছে মালতী হয়তো আয়ানকে কিছু বলে দিয়েছে। আয়ানও তাই এখান থেকে সোজা সেই স্পটে যায় যেখানে মেয়ে দুটোর বডি পাওয়া গিয়েছিল। পাশে একটি ছাপড়া ঘর দেখে আয়ান সেখানে চেক করতে যায়। অবশ্য জাটাবরা জানায় এখানে মৃত পশু এনে চামড়া ছাড়ানো হয়। ওই 3 ছেলেকে মারধর করায় নিষাদের কথা মতো সবাই সব ধরনের কাজ থেকে স্ট্রাইক করেছে। ওদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। মায়ানক আয়ানকে সেখানের মেসেজগুলো দেখায়, যেখানে নিষাদ সবার উদ্দেশ্যে বলছে আমাদের উপর ওদের জীবন নির্ভর করে, কিন্তু ওরা আমাদেরকে দেখতে পায় না। যেই খেতে ওদের ফসল ওঠে সেখানে তোমরা মজদুরি করো, ওদের ময়লা তোমরা পরিষ্কার করো, ওদের বাচ্চা তোমরা জন্ম দাও, ওদের লাশটা পর্যন্ত তোমরা চালাও। তাই বিচারের জন্য ভিক্ষা চেয়েও না, অনেক চেয়েছি, শুধু যে যেখানে যে কাজ করো সব কাজ বন্ধ করে দাও। ওই মেয়েগুলো যে সকল জায়গা দিয়ে যাতায়াত করত আয়ানরা সারা রাত সেই সকল জায়গায় খোঁজ করে, কিন্তু কোথাও পূজা নেই। মেয়ে ছিল 3 জন, 2 জনকে কেন মারল? আয়ান ধারণা করে পূজা হয়তো পালিয়েছিল। আর ট্যানারিতে যে পথ দিয়ে যেতে হয় ওই পথের পাশে
একটি জলাশয়ের পাড়ে পূজার একটি স্যান্ডেল পাওয়া যায়। আয়ান ধারণা করছে পূজা হয়তো এই জলাশয় দিয়ে পালিয়েছে। তবে জাটাপ জানায় এই জলাশয়ের কিছু জায়গা গভীর, কিছু জায়গা অল্প গভীর, আর ওই পাশে 3-4 কিলোমিটার একটি জঙ্গল আছে। তবে কেউই এই জলাশয় পার হয়ে ওই জঙ্গলে যায় না। অন্যদিকে নিশাদের কথা মতো সবাই স্ট্রাইক তো করছেই, সাথে থানার সামনে শহরের যত ময়লা সব ফেলে দিয়ে যায়। আর আয়ান ফিরেই দেখে থানার সামনে ময়লা, এমনকি ওরা স্ট্রাইকে থাকায় ড্রেনও পরিষ্কার হয়নি। আয়নকে দেখা মাত্রই ব্রহ্মাদত্ত রামলাল নেহারির সাথে আয়নের কথা বলিয়ে দেয়, মানে আয়নকে দিয়ে ওই ফাইলটির সিগনেচার করানোর চেষ্টা। কিন্তু আয়ান ওই ফাইলটির সিগনেচার না করে অফিস থেকে বের হয়ে আসে। আয়ান আদিতিকে কল করে এবং জানতে চায় 3 টাকা কি পাওয়া যায়। 3 টাকা কিছু পাওয়া যায়? মাত্র 3 টাকার জন্য ওই মেয়েদেরকে করে খুন করেছে। আয়ান এখানে সব কিছুর কথা বলে। আয়নের কথা এখানে পরিবর্তন দরকার। আর এরপরই আয়ান ভারতের সংবিধানের 15 অনুচ্ছেদের একটি কপি বোর্ডে টানিয়ে দেয়, যেখানে স্পষ্ট করে বলা আছে কোনো প্রকার জাতিগত ভেদাভেদ থাকবে না। কিন্তু আইন শুধু আইনের বইতেই আছে, বাস্তবে তার ব্যবহার নেই। এরপর একদিকে শহরের কোনায় কোনায় পূজার মিসিং পোস্টার লাগানো হয়, অন্যদিকে আয়ান এক ছেলের সাথে কথা বলে জানতে পারে ওই দিন সে ওই 3 মেয়েকে এখান দিয়ে যেতে দেখেছিল। আর ওই মেয়েগুলো যাওয়ার পর হলুদ রঙের একটি বাস গিয়েছিল। কিন্তু মায়াঙ্ক জানায় এখানে তো কোনো বাস আসে না। এদিকে ব্রাহ্মণদের নেতা মহাত্মাজি আর দলিতদের নেতা শান্তিপ্রসাদ একত্র হতে যাচ্ছে, তবে নিশাদ তার বিরোধিতা করছে। এর মধ্যে খবর আসে সতীন্দ্রকে সেদিন ভোরে একজন বাইক রিপেয়ারওয়ালা কল করেছিল। এদিকে মহাত্মাজি আর শান্তিপ্রসাদ একসাথে খাবার খেয়ে একত্র হয়ে যায়। মূলত মহাত্মাজি ওই মেয়েদের ইস্যুটাকে কাজে লাগিয়ে রামলাল নেহারি আর সরকারকে প্রশ্নবিদ্ধ করে নিজের জায়গাটা শক্ত করছে, আর এর জন্যই সে একত্র হওয়ার নাটক সাজিয়েছে। অন্যদিকে আয়ন অফিসে ফিরে দেখে পুরো অফিস তলিয়ে গেছে। কনস্টেবলরা কাজ করে যাচ্ছে, কিন্তু শেষ করতেই পারছে না। আয়ন জাটাপকে বলে আশেপাশে আমাদের যত থানা আছে সব জায়গায় খবর পাঠাও। কাল সকাল 6টার মধ্যে সবাই যেন ওই জলাশয়ের কাছে থাকে। ওই জলাশয় থেকে জঙ্গল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে হবে। এর মধ্যে ব্রহ্মদত্ত জানায় অংশু এসেছে। তবে এটাও বলে স্যার আপনার তো ট্রান্সফার হয়ে যাবে, মরব তো আমরা, মাত্র একটা সাইনই তো করে দিন না, সব ঠিক হয়ে যাবে। তবে আয়ান সোজা অংশুর কাছে জানতে চায় মেয়েটিকে মেরেছিলে কেন। অংশু বলে বেতন বাড়াতে বলেছিল, আমি নিষেধ করেছিলাম বলে কাজ ছেড়ে চলে যাচ্ছিল। এইভাবে চলে গেলে কাল আরেকজন সাহস দেখাবে, তখন কাজ হবে কিভাবে? ওদেরকে ওদের মতো করে ট্রিট না করলে ওদের দিয়ে কাজ করানো যায় না। এদিকে রামলাল নেহারি কল করে যাচ্ছে, কিন্তু আয়ন সেটা দেখেও অ্যাভয়েড করছে। আয়ন জানতে চায় 12 তারিখ রাতে তুমি কোথায় ছিলে? অংশ জানা 12 কেন, 13, 14 সব দিনই আমার বাড়িতেই ছিলাম। তবে আয়নের অংশুর প্রতি সন্দেহ হচ্ছে। আবার আয়ন মালতীকেও ডেকেছে। আয়ন খুবই চতুরতার সাথে ব্রহ্মদত্তকেও বলে যদি রামলাল নেহারি দাবি করে যে আমরা ওকে ধরে এনে মারধর করেছি, তখন তো আমরা ফেসে যাব, তাই ওর মেডিকেল করিয়ে রাখি। ব্রহ্মদত্ত আর নিষেধ করতে পারছে না। আয়ন মালতীকে বলে ওর স্যাম্পল আর ডিএনএ স্যাম্পল টেস্ট করাতে হবে। আপনি লখনৌ চলে যান, সাথে আমার একজন অফিসার যাবে। সেখানে যাই হোক আপনি সোজা আমাকে জানাবেন। কথা মতো মালতীও চলে যায়। এরপর আয়ন জাটাপকে ডেকে বলে পত্রিকা অফিসে কথা বলুন, অংশু রামলালের কাছের লোক আর অংশু আমাদের প্রাইম সাসপেক্ট, এই শিরোনামে একটি নিউজ করতে হবে। সাথে আদিতিকেও কল করে বলে দেয় কাল আমাদের একটি লোকাল পত্রিকায় যে নিউজটা করা হবে যত জায়গায় পারো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। এর মধ্যে সতীন্দ্রকে যে ব্যক্তি কল করেছিল ওই বাইক রিপেয়ারওয়ালা আসে। তবে সে জানায় সতীন্দ্রর কাছে সে টাকা পেত, ওই রাতে দেওয়ার কথা ছিল, এই জন্য সে কল করেছিল। এরপর আয়ন মায়াঙ্কের কাছে সিসিটিভির কথা জানতে চায়। মায়াঙ্ক জানায় এখানে কিছু ব্যাংক ছাড়া কোথাও সিসিটিভি নেই, তবে আয়ন সেগুলোই পর্যবেক্ষণ করতে বলে। সিন চলে যায় পরদিন সকালে। আয়নরা 6টা থেকে অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। জাটাপ জানায় উঁচু জাতের লোকেরা এই জলাশয়ে নামবে না, আর নিচু জাতের লোকেরা তো সবাই স্ট্রাইক করেছে। এই জন্য আয়ন নিশাদের সাথে দেখা করার ব্যবস্থা করতে বলে, কারণ পূজাকে খুঁজতে হলে তাদের অনেক লোক লাগবে, আর তার জন্য ওদের স্ট্রাইক ভাঙিয়ে ওদেরকেও আনতে হবে। এরপর জাটাপ আর গৌরা আয়নকে নিশাদের কাছে নিয়ে যায়। আর তখনই মালতী কল করে জানায় ডিএনএ টেস্ট হয়ে গেছে, অংশুর ডিএনএ ম্যাচ করেছে। আয়ন ডিএনএ রিপোর্টটি হোয়াটসঅ্যাপ করে দ্রুত মালতীকে সেখান থেকে চলে আসতে বলে। এর মধ্যে নিশাদ এসে পড়েছে। নিশাদ মূলত তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতারা তাদেরকে ব্যবহার করছিল। এই জন্য নিশাদ ব্রাহ্মণ আর দলিতদের ওই র্যালি হতে দিতে চাচ্ছে না, কারণ এটা একটা চক্রান্ত। তারা তাদেরকে ব্যবহার করে জিতে যাবে ঠিকই,
তাদের অধিকার কখনোই দিবে না। তবে আয়ান নিশাদকে ভালোভাবে বোঝায় যে পূজাকে খোঁজার জন্য নিশাদের লোকদেরকে লাগবে। আর নিশাদও বিষয়টি বুঝতে পেরে আয়ানকে আশ্বাস দেয় আমার লোকেরা কাজ শুরু করবে। আর এরপরই ওই লোকগুলো কাজ যোগ দেয়। যে ড্রেনের গন্ধে আমরা নাক চেপে দূরে সরে দাঁড়াই, সেই ড্রেনের মধ্যেই তারা ডুব দিয়ে কাজ করছে। এদিকে ডিএনএ যেহেতু অংশুর সাথে ম্যাচ করে গেছে, তাই আয়ান অংশুকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু অংশু পালিয়েছে। তবে অংশুর বাড়ির সামনেই অংশুর স্কুলের পাশে হলুদ রঙের সেই বাসটি দেখেই আয়ানের সন্দেহ হয়। আয়ান ওই বাসের মধ্যে তল্লাশি করে, আর সেখানে কিছু ড্রেসও পায়। এদিকে স্কুলে ছুটি চলছে। আয়ান স্কুলে তল্লাশি করে তালাবদ্ধ একটি ঘরের মধ্যে সব আলামত পেয়ে যায়, যেগুলো দেখে বোঝা যাচ্ছে ওদেরকে এখানে আটকে রেখে 3 দিন যাবৎ করা হয়েছিল। এরপর সবাই ওই জলাশয়ে গিয়ে পূজাকে খুঁজতে শুরু করে। গৌরব এসেছে। অন্যদিকে ব্রহ্মদত্ত জানে অংশু কোথায়, তাই সে অংশুর সাথে দেখা করে। মূলত অংশু যদি ধরা পড়ে যায় তাহলে ব্রহ্মদত্ত ফেসে যাবে, তাই ব্রহ্মদত্ত নিজেকে বাঁচাতে অংশুকে গুলি করে মেরে ফেলে। আবার এই কেসটিকে সিবিআইতে ট্রান্সফার করা হয়েছে, তাই সিবিআই অফিসাররা এসে তাদের মতো করে তদন্ত শুরু করেছে। আবার ব্রহ্মদত্ত ফিরে এসে আয়নকে জানায় অংশুকে ধরতে গিয়ে অংশু ফায়ার করেছিল, আমার হাতে লেগেছে। আর ব্রহ্মদত্ত বাধ্য হয়ে ফায়ার করলে গুলি লেগে অংশুও মারা গেছে। এরপর সিবিআই আয়নকে জিজ্ঞাসাবাদ করে। সিবিআইয়ের ধারণা আয়ন হয়তো বা র্যালিটি আটকাতে আর এখানে রাজনৈতিক সহিংসতা বাধাতে এই সব কিছু করছে। অবশ্য আয়ন ডিএনএ রিপোর্টের কথা বলে, কিন্তু সিবিআইয়ের কাছে যে পোস্টমর্টেম রিপোর্টটি আছে সেটা ডক্টর আদেশে তৈরি করা, আর আয়নও ডিএনএ টেস্ট করিয়েছে ব্যক্তিগতভাবে, তাই সরকারি নথিতে সেসব অন্তর্ভুক্ত হচ্ছে না। এই জন্য সিআই আপাতত আয়নকে এই কেসের কার্যক্রম বন্ধ করে দিতে বলে। ওই দিনই আয়ন সতীন্দ্রের খোঁজ পেয়ে সতীন্দ্রের সাথে দেখা করে এবং প্রথমেই সতীন্দ্রকে বলে অংশুর বাড়ির সামনের ব্যাংকের সিসিটিভিতে 12 তারিখে তোকে অংশুর বাড়িতে যেতে দেখা গেছে। প্রথমে তুই গিয়েছিলি, পরে একটি পুলিশ টিপ গিয়েছিল। সেখানে কি হয়েছিল সত্যিটা বল, আর তুই পালিয়ে কেন বেড়াচ্ছিস? সতীন্দ্র বলে ওই রাত ভোর 4টায় আমার কাছে কল আসে অংশুর গাড়ি নষ্ট হয়েছে, বুস্টার কেবল লাগবে। আমি গিয়ে দেখি মেয়ে দুটোকে ঝুলিয়ে রেখেছে, এই জন্য ওরা আমাকে আন্ডারগ্রাউন্ড হতে বলেছিল। আয়ন জানতে চায় তাহলে 12 তারিখে কি হয়েছিল। সতীন্দ্র বলে ওই দিন অংশুর বাড়িতে পার্টি ছিল, আমি, ব্রহ্মানন্দ আর নিহালও ছিলাম, মেয়েগুলোও ছিল। সবাই এক এক করে স্কুলে গিয়ে ওই মেয়েগুলোকে করছিল। অংশু, ব্রহ্মদত্ত, এমনকি নিহালও করেছিল, কিন্তু আমি বের হয়ে গিয়েছিলাম। এছাড়া আমি আর কিছুই জানি না। আর আমাকে সাক্ষী দিতে বললে আমি দিতে পারবো না। তুই তো সাসপেন্ড হয়ে চলে যাবি আর ওরা আমাকে মেরে ফেলবে। আমি এখন চলে যাচ্ছি, দরকার হলে পিছে থেকে আমাকে গুলি করে মেরে ফেলতে পারিস, বলেই সতীন্দ্র চলে যায়। আর এরপর আয়ন নিহালের কাছে পূজার কথা জানতে চায়। নিহাল বলে স্যার, ব্রহ্মদত্ত স্যার আমাকে অনেক খাইয়েছিল, আমি সজ্ঞানে করিনি, আমার পাপ হয়ে গেছে, দয়া করে আমার বোনটাকে বলবেন না, বলেই নিহাল একটি চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে অন দি স্পট মারা যায়। সিন চলে যায় রাতে। আয়ন জাটাপকে বলে ব্রহ্মদত্তকে অ্যারেস্ট করো, লাকটন থেকে অফিসাররা আমার সাসপেন্ড লেটার নিয়ে আসছে, একবার রিসিভ করলে আমি আর কিছুই করতে পারবো না। জাটাপ বলে মায়াঙ্ক অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আপনার বাড়িতে চলে যাবে, আপনি শুধু সাইন করে দিন, বাকি সব আমি দেখব। এরপর বাড়িতে পৌঁছাতেই আয়নের সাসপেন্ডের লেটার এসে পড়ে। আবার আয়নের এমন মুহূর্তে আয়নকে সাপোর্ট দিতে আদিত্যও এসেছে। যদিও নিহাল মারা যাওয়ার আগে আয়নকে বলেছিল আমিলিকে যেন না বলে, তারপরও আয়ন মনে করে এটা আমিলির জানা উচিত, তাই আয়ন আমিলিকে বলে দেয় নিহাল ওই মেয়েদের সাথে কি করেছে, সাথে এটাও জানায় সে আর কোনোদিন ফিরবে না। অন্যদিকে আয়নের কথা মতো জাটাপ ব্রহ্মদত্তকেও অ্যারেস্ট করেছে। সিন চলে যায় পরদিন সকালে। সিবিআই ওই 2 মেয়ের বাবাকে এনে তাদের দিয়ে মিথ্যা স্টেটমেন্ট রেকর্ড করাচ্ছে, মানে সিবিআই এটাকে অনার কিলিং বানাচ্ছে। আবার অন্যদিকে মহত্তাজি আর শান্তিপ্রসাদের র্যালি হচ্ছে। এর মধ্যে পুলিশের একটি টিম নিশাদ আর তার সহযোগী নোখাইকে তুলে নিয়ে এনকাউন্টার করে দেয়, যাতে আর কেউ এখানে রাজনীতিতে বাধা দিতে না পারে। তবে এরপরই একটি গ্রুপ ওই র্যালিতে হামলা করে সব পণ্ড করে দেয়। এরপর সিবিআই আবারও আয়নকে জিজ্ঞাসাবাদ শুরু করলে আয়ন ওই সিবিআই অফিসারের কল রেকর্ড বের করে দেখিয়ে বলে যে গত 12 ঘন্টা যাবৎ রামলাল আপনার সাথে কথা বলছে, আর রামলালের কথা মতো এই সব কিছু হচ্ছে। আয়ন ওই স্কুলে পাওয়া সকল এভিডেন্সও দেখায় এবং সিবিআই অফিসারকে বোঝানোর চেষ্টা করে মাত্র 3 টাকার জন্য মেয়েগুলোর সাথে এই জঘন্য কাজ করা হয়েছে। কিন্তু সিবিআই সেটা প্রমাণ করাতে দিচ্ছে না, কারণ তারা তো রামলালের হয়ে কাজ করছে। তবে আয়নের কথা
পূজাকে সে খুঁজে বের করবেই। তার জন্য যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় তাতেও সে পিছপা হবে না। বলেই আয়ান সেই জলাশয়ে গিয়ে সবার সাথে তল্লাশি কাজে যোগ দেয়। এর মধ্যে হোম সেক্রেটারি আয়ানকে কল করে বলে, তুমি তোমার মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যাও, বাকিটা আমি দেখছি। তখনই জঙ্গলের ঠিক পাশেই পূজার দ্বিতীয় স্যান্ডেলটি পাওয়া যায়। জাটাবরাও জানায় 2 কিলোমিটার দূরে একটি পুরনো পাম্প হাউস আছে, আর সেই পাম্প হাউসের টানেলের মধ্যেই ক্ষতবিক্ষত অবস্থায় পূজাকে পাওয়া যায়। তবে এখনও তার শ্বাস প্রশ্বাস চলছে। সাথে সাথে পূজাকে হসপিটালে নেওয়া হয়। আর পূজা সুস্থ হয়ে স্টেটমেন্ট দিলে ব্রহ্মদত্তের 11 বছর কারাদণ্ড হয়। আর কোর্টও বুঝতে পারে ওই 2 মেয়ের বাবাকে জোরপূর্বক ওই স্টেটমেন্ট নেওয়া হয়েছিল, তাই তাদেরকেও ছেড়ে দেয়। অন্যদিকে মহত্তজিও ইলেকশনে জিতে যায়। এর মধ্য দিয়েই লালগাঁওয়ে জাতিভেদের সমাপ্তি ঘটে। সবশেষে আমি শুধু বলতে চাই, অবহেলিত পেশার মানুষগুলোই আমাদের সমাজকে টিকিয়ে রাখে। তাদের শ্রম ছাড়া শহর পরিষ্কার থাকতো না, আমাদের জীবন এত স্বাচ্ছন্দ্যময় হতো না। যে কাজ আমরা ঘৃণায় ফিরিয়ে দিই তা তারা সম্মানের সঙ্গে করে বেঁচে থাকে। মানুষের মর্যাদা তার পেশায় নয়, তার সততায়। তাই চলুন এই পরিশ্রমীদের অবজ্ঞা না করে তাদেরকে সম্মান করি। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।